কুইক লার্ন অ্যাডভান্স ম্যাথ কেয়ার এইচএসসি হায়ার ম্যাথ। আজ থাকছে বরিশাল বোর্ড 2019-এর এমসিকিউ সলিউশন। আমি এখানে প্রেডিকশন দিয়ে দিচ্ছি যে সলিউশনগুলোতে বোঝানোর জন্য ও বিষয়গুলো ক্লিয়ার করার জন্য ভাষাগত ব্যবহার একটু বেশি করেছি, কিন্তু তোমাদের এত বেশি ভাষা লিখে সমাধান করার প্রয়োজন নেই। জাস্ট প্রশ্নে যা তা দেয়া আছে সেখান থেকে সরাসরি সূত্র ব্যবহার করে খুব তাড়াতাড়ি সলভ করতে হবে। আর এটা রাতারাতি সম্ভবও না, চাই প্র্যাকটিস। তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। চলো শুরু করা যাক। 1 নং প্রশ্নে বলা হচ্ছে 1 - 2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ কত। তো আমরা জানি যে যে কোনো বিস্তৃতির ক্ষেত্রে একটা সাধারণ পদ থাকে। ধরে নিলাম বিস্তৃতিটি হচ্ছে 1 + x তার উপরে n। তাহলে এত এর বিস্তৃতিতে সাধারণ পদ হচ্ছে r+1তম পদ। তো r+1তম পদটা আমরা কি পাচ্ছি? NCR x টু দি পাওয়ার r। ওকে, তো আমরা দেখতে পারতেছি যে এক্স কিউবের সহগ বলছে, তাহলে r এর মান হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রে আমার সহগ পাবো কত? 5CR। r বলতে কত এখানে? 3। আর এখানে x বলতে -2x তার উপরে r বলতে কত? 3। তো যেহেতু এক্স কিউবের সহগের কথা বলছে, সেহেতু এক্স কিউব বাদে যা থাকবে সেটা লিখে দেবো। তো ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি? -80। 2 নং প্রশ্নে বলতেছে কোন মানের জন্য এত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। তো আমরা জানি সমীকরণ এর মূলদ্বয় বাস্তব ও অসমান হবে যদি পৃথায়ক বা নিশ্চয়ক ইজ গ্রেটার দেন 0 হয়, মানে 0 অপেক্ষা বড় হতে হবে। তো আমরা জানি পৃথক হচ্ছে b² - 4ca। তো b এর মান হচ্ছে এখানে 3 - 4ca, তাহলে 4ca, c বলতে এখানে 4 আর a বলতে এখানে p। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 16p ইজ গ্রেটার দেন 0। তো এখান থেকে p এর মান পাচ্ছি p ইজ লেস দেন 9/16। তো এটি হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নে বলা আছে n একটি পূর্ণ সংখ্যা হলে sin 2θ = হাফ সমীকরণের সাধারণ সমাধান কোনটি। তো sin 2θ = হাফ, sin 2θ সমান আমরা লিখবো sin π/6। তাহলে sin 30 ডিগ্রি মান আমরা জানি হাফ, তো π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা এখানে একটা সূত্র জানি যে sin θ = sin আলফা হলে θ = nπ + -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। তো এখানে থিটা বলতে আমরা 2θ কে বোঝাচ্ছি nπ + -1 টু দি পাওয়ার n, আলফা বলতে π/6। তো আমরা কি করব, এখানে 2θ আছে, তো আমাদের থিটা দরকার, এই জন্য আমরা 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। তাহলে এখানে পাচ্ছি nπ/2 + -1 টু দি পাওয়ার n, 6 2 আর 12 পেয়ে যাচ্ছি। তো এটি হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান। 4 নম্বর প্রশ্নে বলা আছে √3 একক দুটি সমান বল 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে ক্রিয়াশীল হলে তাদের লব্ধির মান কত। তো আমরা সমান বল বলায় P = Q হবে, তাহলে সেই এক্সপেক্টেড যে ফর্মুলাটা আমরা জানি R = 2P cos α/2, অর্থাৎ দুটি সমান বলের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহৃত হয়। তো এখানে P বলতে এখানে বলছে যে √3 একক, তাহলে P এর মান হচ্ছে √3, আলফার মান দেওয়া আছে 120 ডিগ্রি, তো 120/2 হচ্ছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হাফ, এই 2 আর এই 2 চলে যায়, তাহলে লব্ধি থাকলো √3 একক। তো এটি হচ্ছে এখানকার লব্ধির মান। 5 নং প্রশ্নে বলা আছে 3টি কলম, 4টি পেন্সিল ও 5টি বইয়ের মধ্য থেকে দৈবভাবে একটি বস্তু নেওয়া হলো, তা কলম হওয়ার সম্ভাবনা কত। তো আমরা দেখতে পারতেছি যে কলম আছে 3টি, পেন্সিল আছে 4টি, 5টি বই আছে, তাহলে টোটাল হচ্ছে 12টি বস্তু এখানে। তো এখানকার মধ্যে কলম হচ্ছে 3টি, তো সম্ভাবনা আমরা জানি যে মোট নমুনা ক্ষেত্র আর এখানে হচ্ছে অনুকূল যে উপাদান বা সংখ্যাটি আছে, তাহলে মোট এখানে হচ্ছে 12 আর সেখান থেকে কলম হচ্ছে 3, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/4। তো এটাকে দশমিক ভগ্নাংশে লিখলে আমরা লিখতে পারি 0.25। তো এটি হচ্ছে সম্ভাবনা। 6 নং প্রশ্ন বলল একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বল P ও 2P, তাদের লব্ধি আর P বলের উপর লম্ব হলে তাদের অন্তর্গত কোণ কত। তো প্রশ্ন বলেছেন ও বিন্দুতে ক্রিয়ারত, ধরে নিলাম ও বিন্দুতে ক্রিয়ারত P এবং 2P মানের দুটা বল এবং লব্ধি বলটা P বলের ক্রিয়ারেখার উপর লম্বভাবে আপতিত। তো আমরা জানি 90 ডিগ্রি কোণ প্রডিউস করবে। তো আমরা লব্ধির যে লম্বাংশের যে সূত্র আছে সেখান থেকে আমরা জানি আর আমরা যদি ওপি বরাবর ক্রিয়ারেখা নিই, তাহলে এই আর বল ওপি ক্রিয়ারেখা বরাবর 90 ডিগ্রি কোণ প্রডিউস করছে, তাহলে এখানে হবে আর cos 90 ডিগ্রি। পি বল নিজের সঙ্গে 0 ডিগ্রি কোণ প্রডিউস করছে, তাহলে হবে P cos 0 ডিগ্রি প্লাস
এবং এই 2p বল এর মধ্যবর্তী ধরে নিলাম আলফা কোণ প্রডিউস করছে, তাহলে এখানে হবে 2p cos আলফা। তো cos 90 ডিগ্রি মান 0, p cos 0 ডিগ্রি মান 1 আর 2p cos আলফা। তো আমরা cos আলফা রেখে পিটা এদিকে নিয়ে আসলাম, মাইনাস পি হয়ে গেল, আর 2p ভাগ করে দিলে চলে আসতেছে 2p। তো এখানে পিপি চলে গেল মাইনাস হাফ, আমরা জানি cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ, তাহলে আলফার মান আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। 7 নং প্রশ্নে বলা আছে দ্বিঘাত সমীকরণের একটি মূল এত হলে সমীকরণটি কি হবে। তো আমরা সলিউশনে চলে আসি। যে মূলটি দেয়া আছে তার হরের অনুবন্ধী রাশি দ্বারা লব হরকে আমরা গুণন করে এখানে পেলাম 1 মাইনাস i√3/4। তাহলে আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি জটিল হয় তাহলে অপরটি হবে তার অনুবন্ধী জটিল। আমরা জানি যে দুটি মূল নিয়ে গঠিত যে সমীকরণ সেটি হচ্ছে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তো আমরা এখানে এই মূলটা আর এই মূলটা একবার যোগ করব, একবার গুণন করব। ওকে, x² মাইনাস মূলদ্বয়ের যে যোগফল করলাম 1/4 কমন নিলাম আর এখানে এটা যোগ করে দিলাম। তো যোগ করলে আমরা দেখতে পারতেছি এখানে এই মাইনাস এবং প্লাস কাটা যাবে এবং এখানে গুণন করলাম, তাহলে 1/4 গুণন হয়ে যাবে 1/4 আর 1/4 মাল্টিপ্লাই করলে 1/16, আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়তেছে a² মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 উপর স্কোয়ার মানে 1 আর i√3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে কত -3। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তো ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা এটি পেয়ে গেলাম। তো নৈমিত্তিক দাগানোর জন্য তো এত বড় অঙ্ক করার বা এতগুলো সময় দিবে না পরীক্ষায়, তো এই জন্য তোমাদের করতে হবে কি, আমি তো এখানে বিস্তারিত বোঝানোর জন্য ভাষা লিখছি, তো তোমরা এখানে ভাষা লিখবা না। ওকে, তো যে মূলটি দেয়া আছে এই মূলটার কি করবা, অনুবন্ধী দ্বারা গুণন করে জাস্ট মূলটি বাহির করে নিতে হবে এবং জটিল হয় অপর মূলটি আমরা ধরে নিব। দেন আমরা কি করবো, এখানে এই সূত্রটাও তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, কারণ এটা তোমাদের মনে মনে জানা থাকবে। ঠিক আছে, তোমরা সরাসরি কি করবা, যোগফলটা গুণফলটা বাহির করে মনে মনে যেটা সূত্র জানো তোমরা এখানে বসায় দিবা এবং দুটোতেই ক্যালকুলেশনটা করতে হবে। ওকে, তো এখানে আর একটা শর্টকাট ওয়ে আমরা অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে অপশন টেস্ট। তো অপশন টেস্ট করেও আমরা কিন্তু এটার সমাধান করতে পারি। প্রশ্নে বলল যে এত এর বিস্তৃতিতে মধ্যপদ দুটি হলো কি। তো এখানে যে বিস্তৃতিটি দেয়া আছে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো ঘাত হচ্ছে বিজোড়, তো ঘাত বিজোড় হয় মধ্যপদ হবে দুটি। তো মধ্যপদের যে সূত্র সেটা আমরা জানি, একটা হচ্ছে n-1/2 + 1 আর একটা হচ্ছে n+1/2 + 1। ঠিক আছে, এই সূত্র দুটো আমরা, তাহলে n বলতে এখানে কত 17, তো 17 থেকে 1 বিয়োগ করলে 16/2 + 1, আবার 17 আর 1 যোগ করলে 18/2 + 1, তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত 8 + 1 আর এখানে 9 + 1। তো একটা হচ্ছে 9তম পদ আর একটা হচ্ছে 10তম পদ, এখানে হচ্ছে মধ্যপদ। 9 নং প্রশ্নে বলা আছে 9.8 মিটার/সেকেন্ড আদি বেগে এবং অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটি বস্তুকে শূন্যে নিক্ষেপ করা হলে বস্তুটির সর্বাধিক উচ্চতা 2.45 মিটার, সর্বাধিক আনুভূমিক পাল্লা 9.8 মিটার, বিচরণকাল 1 সেকেন্ড। তো আমরা সলিউশনের শুরুতেই দেখি সর্বাধিক উচ্চতার যে ফর্মুলাটা সেটা আমরা জানি h = u² sin² α/2g। তো আমরা যদি আদি বেগ এখানে u 9.8 বসিয়ে দিই, তো 9.8 মানে আমরা বুঝতেছি এটা কিন্তু অভিকর্ষজ ত্বরণ g। ঠিক আছে, তোমরা এখানে g² লিখতে পারো। তো এই কাজগুলো অনেক দ্রুত করতে হবে, তো আমি এখানে বিস্তারিত দেখাচ্ছি, একটু সময় লাগবে। তো 9.8 তার উপরে স্কোয়ার sin 30 ডিগ্রি তার উপরে স্কোয়ার মানে হাফ তার উপরে স্কোয়ার। তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1.225, কিন্তু অপশনে দেয়া আছে 2.45। তাহলে আমাদের যে রেজাল্টটা আসলো সেটা অপশনে যে রেজাল্ট দেওয়া আছে তার সঙ্গে ম্যাচ করতেছে না, তার মানে 1 নম্বর অপশনটি ভুল আছে। তো যারা চালাক তারা বুঝেই যাবে এখানে সঠিক কোন দুটো, 2 এবং 3 হচ্ছে এখানে সঠিক। তো তারপরও আমি সত্যতা যাচাইয়ের জন্য একটু দেখাচ্ছি। তো এখানে বলছে সর্বাধিক আনুভূমিক পাল্লা, তাহলে সর্বাধিক আনুভূমিক পাল্লা বা বৃহত্তম পাল্লা হচ্ছে u²/g। তো এখানে মান বসিয়ে আমরা দেখলাম 9.8, তার মানে 2 নম্বর অপশনটি ঠিক আছে। এবং 3 নম্বর অপশনে দেওয়া আছে যে বিচরণকাল টি সমান কত, তো বিচরণকাল টি সমান ওখানে দেওয়া আছে 1 সেকেন্ড। এখানেও আমরা ক্যালকুলেশন করে দেখতে পারতেছি কত চলে আসছে, সেটি হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি 2 এবং 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। 10 নং প্রশ্নে বলা আছে অনুভূমিকের সাথে আলফা কোণে ইউ বেগে প্রক্ষিপ্ত কণার আনুভূমিক পাল্লা আর দেয়া আছে u² sin 2 α/g। প্রক্ষেপণ কোণ আলফা কত হলে আর বৃহত্তম হবে। তো আমরা জানি যে প্রক্ষেপণ কোণের কথা বলছে, তাহলে পাল্লা বৃহত্তম হবে যখন sin 2 আলফা এখানে কি হবে বৃহত্তম হবে। তো আমরা জানি যে sin আলফা বা সাইনের বৃহত্তম মান হচ্ছে 1, তাহলে sin 2 আলফা এর বৃহত্তম মান হচ্ছে 1, তাহলে 1 এর পরিবর্তে আমরা কত লিখতে পারি sin 90 ডিগ্রি।
ওকে, তাহলে সাইন সাইন চলে গেল, টু আলফা সমান 90 ডিগ্রি পেলাম। তাহলে আলফা সমান কত চলে আসলো এখানে? 45 ডিগ্রি। তো এখানে 11 নং প্রশ্নে বলছে যে 1 এর ঘনমূল তিনটির যোগফল 0, যোগফল গুণফল 1, জটিল মূল দুটির একটি অপরিহার্য বর্গ। তাহলে জটিল মূল দুটির একটি অপরিহার্য বর্গ। তো আমরা জানি যে 1 এর ঘনমূল হচ্ছে তিনটা, 1 একটা নিজেই, একটা ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো আমরা জানি যদি 1 প্লাস ওমেগা স্কোয়ার করি এর মান হচ্ছে 0, তার মানে এখানে 1 নম্বর অপশনটি সঠিক আছে, যোগফল 0। 1 নম্বর অপশনটি কি আছে? সঠিক আছে এখানে। তারপর বলছে যে গুণফল 1। তো আমরা মূল তিনটার যে গুণফল আছে, গুণফল ওমেগা কিউব পাচ্ছি, তো ওমেগা কিউবের মান হচ্ছে 1। তো আমরা জানি ওমেগা মানে হচ্ছে হাফ মাইনাস 1 প্লাস আই রুট 3, আর ওমেগা স্কোয়ার মানে হাফ মাইনাস 1 মাইনাস আই রুট 3, এটা আমরা জানি। তো আমরা এটাও জানি যে এই ওমেগার যদি আমরা স্কোয়ার করি তাহলে এই পার্টটা পেয়ে যাই। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে জটিল মূল দুটির একটি অপরিহার্য বর্গ। এই অপশনটাও ঠিক আছে, তার মানে বুঝতে পারি এখানে তিনটাই সঠিক। তো এখানে একটা তত্ত্বের উপর ভিত্তি করে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো তত্ত্ব সারির তত্ত্বটি হচ্ছে এ সমান -2 -1 1 2। তো 12 নং প্রশ্নে বলা আছে তত্ত্ব সারি এ এর গড় ব্যবধান কোনটি? তো গড় ব্যবধান বাহির করার জন্য আমাদের গড়টা বাহির করে নিতে হবে। তো আমরা দেখতে পারতেছি এখানে মজার জিনিস, গড় চলে আসছে 0। আর গড় ব্যবধান বা মিন ডেভিয়েশনের যে ফর্মুলাটা আমরা জানি সেটি হচ্ছে এই গড় থেকে প্রতিটা মান বিয়োগ করে কি করতে হবে? যোগ করতে হবে, এবং তারা পরম মান দ্বারা আবদ্ধ থাকবে। তাহলে আমি যদি এই -2 থেকে 0 বাদ দিই তাহলে -2 পাই, কিন্তু পরম মান থাকার কারণে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ এখানে নেগেটিভ কোনো মান গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, নেগেটিভ আসলে পজিটিভ করে ধরতে হবে। তো এখানেও আমরা কি পেয়ে যাচ্ছি, যেহেতু -1 থেকে 0 বাদ দিলে -1, তাহলে পজিটিভ 1, 1 থেকে 0 বাদ দিলে 1, 2 থেকে 0 বাদ দিলে 2। তো সবগুলো যোগ করে আবার উপাদান সংখ্যা হচ্ছে 4, 4 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করে আমরা কত পেলাম? 3/2। তো এটি হচ্ছে এখানকার তত্ত্ব সারির গড় ব্যবধান। আবার 13 নং প্রশ্নে বলছে যে তত্ত্ব সারি এর ভেদাঙ্ক নিচের কোনটি? তো ভেদাঙ্ক বাহির করার জন্য যে ফর্মুলাটা আমরা জানি, সিগমা স্কোয়ার সাম এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস তারপর গড় তার উপরে স্কোয়ার। তো আমরা প্রতিটি উপাদান যদি বর্গ করে যোগ করি তাহলে কি আসে? তো আমরা জানি প্রথম উপাদান আছে -2, তার উপর স্কোয়ার মানে 4, 1 এর উপর স্কোয়ার মানে 1, 1 এর উপর স্কোয়ার মানে 1, আবার এখানে 2 এর উপর স্কোয়ার মানে 4। তাহলে সবগুলো যোগ করে আবার n দ্বারা ভাগ করতে হবে, মানে এখানে কত? 4 আছে। আর গড় তো 0 বাহির করছি, তাহলে এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। তাহলে এখানে অ্যাড করে দেখলাম কত চলে আসলো, 10 চলে আসলো, আর উপাদান সংখ্যা 4 চলে আসে। তো এটা ক্যালকুলেশন করে আমরা কত পেলাম? 5/2। তাহলে এটি হচ্ছে এখানকার ভেদাঙ্ক। তো 14 নম্বর প্রশ্ন বললো যে নিচের কোনটি সঠিক? তো 4টা অপশন দেওয়া আছে, তো আমি একটু সিম্পলি বলে দিচ্ছি যে এই ধরনের প্রশ্ন দাগানোর জন্য এই জিনিসটা সঠিক জানতে হবে। আমরা জানি এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, আর সিটি হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট। তো এখানকার মধ্যে একটা সিকোয়েন্স আছে, n ইজ এ সাবসেট অফ z, z ইজ এ সাবসেট অফ q, q ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার ইজ এ সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে এই সিরিজটা কখনো ব্রেকডাউন করা যাবে না, এবং এই সিরিজের আওতাধীন যে কোনো সিরিজ যদি মাঝে দুই একটি মিসিং থাকে কোনো সমস্যা নাই। যেমন এখানে খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর, এই যে মাঝে জেড এবং কিউ মিসিং আছে, কিন্তু এন এবং আর সিকোয়েন্স তো ঠিক আছে। ওকে, তাহলে খ নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর, এবং এই সিকোয়েন্সের আওতায় দেখতে হবে যে আসলে সিকোয়েন্সটি কোথায় মিসিং আছে বা মিসিং নেই। তো সেই রিলেটেড এখানে উত্তর হবে। 15 নং প্রশ্নে বলছে যে অধিবৃত্তের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো আমরা জানি যে অধিবৃত্ত বা কনিক্স যে ডেফিনিশন সেটি হচ্ছে SP/PM = E। তো E এর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে আমাদের সেটি কি হয়ে যাবে? অধিবৃত্ত হয়ে যাবে। ওকে, তাহলে অধিবৃত্তের প্যাটার্নটা কিরকম সেটা আমরা জানি, যে এইদিকে একটা থাকে আর এইদিকে একটা থাকে, সেটা হয়ে যায় অধিবৃত্ত। তাহলে E > যদি 1 হয় তাহলে সেই রেসপেক্টে আমরা এই প্যাটার্ন পেতে পারি। তাহলে সঠিক উত্তর হচ্ছে E > 1। 16 নং প্রশ্নে বললো ইউ ও ভি দুটি বেগ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে এদের লব্ধি বেগ কত? তো আমরা দেখতে পারতেছি ইউ এবং ভি বেগ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে লব্ধি বেগ ওমেগা স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ কস 180 ডিগ্রি। তো আমরা জানি কস 180 ডিগ্রি -1, তাহলে এখানে ফেললে a - b হোল স্কোয়ার সূত্র পড়তেছে। তাহলে আমরা এখানে ডাব্লিউ বা লব্ধি বেগ যেটা পেয়ে যাচ্ছি আর সেটা হচ্ছে ইউ মাইনাস ভি। তো এটি হচ্ছে এখানকার আনসার। আবার এখানে একটি প্রশ্ন আছে যে এক্স সমান এত হলে এক্স প্লাস 1/x এর মান কত? তো এক্স এর যে মানটি দেয়া আছে সেই মানটা হচ্ছে এটা। তো আমরা জানি যে এটা হচ্ছে ওমেগা, হ্যাঁ, এককের ঘনমূলের একটি জটিল ঘনমূল, সেটা হচ্ছে ওমেগা। তাহলে 1/x মানে 1/ওমেগা, তাহলে এখানে দেয়া আছে x প্লাস 1/x, তাহলে ওমেগা প্লাস 1/ওমেগা। তো আমরা যদি এটা এখন ক্যালকুলেশন করি বা এখানে এলসিএম করি তাহলে পেয়ে যাচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস 1/ওমেগা। তো আমরা জানি যে
এই মূল তিনটার যোগফল হচ্ছে 0, তার মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে 0। তো এখান থেকে আমরা ওমেগা স্কোয়ার প্লাস 1 এর মান বাহির করতে পারবো মাইনাস ওমেগা। তো এই ওমেগা এবং ওমেগা চলে গেল, থাকলো কত -1। তো এটি হচ্ছে 17 নম্বরের আনসার। 17 নম্বরে বলা আছে কট সাইন ইনভার্স হাফ এর মান কত। তো আমরা এখানে কি করব, সাইন ইনভার্স হাফ, তো আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে 1 লম্ব অতিভুজ 2 আমরা বসিয়ে দিলাম এবং সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এখানকার ভূমিটা বাহির করে নিলাম √3। তো আমরা সাইন ইনভার্স হাফ এটাকে আমরা কট ইনভার্স যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, ভূমি বাই লম্ব। ওকে, তাহলে 1 লিখার দরকার নেই, তাহলে কট ইনভার্স চলে গেল, তাহলে থাকলো √3। তাহলে 18 নম্বর সঠিক উত্তর হচ্ছে √3। 19 নম্বরে এখানে বলা হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে তিনটি অপশন দেয়া আছে। তো প্রথম অপশনটা হচ্ছে যে মড এক্স ইকুয়াল এক্স, যদি এক্স এর মান 0 থেকে বড় হয় তাহলে মড এক্স পজিটিভ হবে। তো এক্স এর মান 0 থেকে বড় হলে মড এক্স ধনাত্মক হবে, এটা সঠিক আছে। আবার এক্স এর মান যদি 0 অপেক্ষা ছোট হয় তাহলে মড এক্স নেগেটিভ আসবে, তাহলে এটিও সঠিক আছে। আবার এখানে দেখতে পারতেছি যে মডুলাস অফ এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই। তো আমরা জানি যে এখানে যদি গ্রেটার দেন না হয়ে এই লেস দেন হতো তাহলে কিন্তু উত্তরটি সঠিক হতো। এখানে দুটি বাস্তব সংখ্যার যোগফলের পরম মান, তাদের আলাদা আলাদা পরম মানের যোগফল এটা অপেক্ষা বড়, তাহলে এখানে যদি লেস দেন ইকুয়াল হতো তাহলে সঠিক হতো। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটি সঠিক নয়, তাহলে এখানে 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর। তো এখানে 20 নম্বরে বলা আছে যদি এত সমান a প্লাস আই বি হয় এবং এ ও বি বাস্তব সংখ্যা হয় তবে বি এর মান কত। তো এখানে আমরা দেখতে পারতেছি যে এত সমান a প্লাস আই বি দেওয়া আছে, তো আমরা এখানে কি করব, হরের অনুমতি রাশি দ্বারা লব হরকে গুণন করে ফেলব। ঠিক আছে, তাহলে আমরা উপরে ক্যালকুলেশন করলে পাচ্ছি কত 2 to the 4, আর এখানে 3i আর i গুণন করলে হচ্ছে কত 3i স্কোয়ার, তাহলে -3, আর এখানে 3 2 আর 6 আর 2i মাল্টিপ্লাই করলে এইটাই হয়ে যাচ্ছে। আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়তেছে, তাহলে 4 আর এখানে i স্কোয়ার, তাহলে -i স্কোয়ার মানে এখানে -1 মাইনাস মাইনাসে +1 হয়ে গেল। তো এখানে ক্যালকুলেশন করে যদি আমরা বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা সেপারেট করে নিই, এখানে বাস্তব ও অবাস্তব অংশ যদি আমরা সমীকৃত করি তাহলে সমীকৃত থেকে b সমান দেখতে পারতেছি 8/5। তো এটি হচ্ছে এখানকার বি এর মান। 21 নং প্রশ্নে এখানে একটা ডায়াগ্রাম আছে, তো ডায়াগ্রামের উপর বেস করে উপরোক্ত সরলরেখার সমীকরণটির পরম মানে প্রকাশ কোনটি হবে। তো আমরা সলিউশনে দেখতে পারতেছি যে ডায়াগ্রাম হচ্ছে এটি। তো ডায়াগ্রাম থেকে বোঝাই যাচ্ছে যে এদের প্রান্তীয় মানগুলো আছে খোলা, তাহলে লেস দেন চিহ্ন ব্যবহৃত হবে। আর যদি বদ্ধ থাকতো মানে ভরাট করা থাকলে এখানে লেস দেন ইকুয়াল চিহ্ন ব্যবহৃত হতো। তো বুঝতেই পারতেছি যেহেতু খোলা সেহেতু খোলা ব্যবধি, তাহলে লেস দেন শুধু ব্যবহৃত হবে। তাহলে সেখান থেকে আমরা দেখতে পারতেছি এক্স এর মান -1 থেকে এখানে 4 পর্যন্ত আছে, এর মধ্যবর্তী সকল মানগুলো। তো আমরা এটাকে যদি পরম মানে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে, এই যে -1 আর এখানকার 4 মানে প্রান্তীয় মান দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যদি যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি কত 3/2। এই 3/2 এই 3 পক্ষ থেকে বিয়োগ করে দিতে হবে। তো 3 পক্ষ থেকে যদি আমি 3/2 বিয়োগ করে দেই তাহলে এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি -5/2, আর এখানে x - 3/2 এই থাকবে, আর এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত 5/2। তো আমরা জানি যে যদি সেটাকে আমরা পরম মানে লিখতে চাই তাহলে এই দিকের ভ্যালু আর এই দিককার ভ্যালুটা সেম হতে হবে এবং বিপরীত চিহ্ন যুক্ত। তাহলে সেই পরম মানের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি x - 3/2 পরম মান ইজ লেস দেন 5/2। তাহলে এটি হচ্ছে এটার পরম মানের প্রকাশ। তো 22 নং প্রশ্নে বললো এত সমীকরণের মূলদয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β সমান হোয়াট। তো আমরা সলিউশনে দেখতে পারতেছি যে এত সমীকরণের মূলদয় আলফা বিটা এটা দেয়া আছে। তো এখান থেকে আমরা মূলদয়ের যোগফলটা বাহির করে নিব -b/a, মানে -x এর সহগ ভাগ x স্কোয়ারের সহগ, মূলদয়ের গুণফল বাহির করব c/a মানে 2/3। তো আমাদের প্রশ্ন বলছে 1/α প্লাস 1/β মান কত হবে। তো সিম্পলি আমরা এখানে একটু লসাগু করে নিলাম, দেন আমরা এখানে মান বসিয়ে দিলাম। তাহলে এখানকার 1/3 আর 1/3 কাটা গেল, থাকলো কত -1/2। তো এটি হচ্ছে এটার সঠিক উত্তর। 23 ও 24 নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে একটা তথ্যের উপর ভিত্তি করে। তো তথ্যটি হচ্ছে যে এখানে একটি ডায়াগ্রাম দেয়া আছে। তো ডায়াগ্রাম থেকে আমাদের কি করতে হবে, এখানকার যে শর্তসমূহ সেই শর্তসমূহ বাইর করতে হবে। তো এটি হচ্ছে যোগশ্রী প্রোগ্রামের একটি ম্যাথস। তো আমরা চিত্রে প্রশ্নে দেখতে পারতেছি যে ডায়াগ্রামটা ছায়াঘেরা যে অংশটুকু আছে। তো আমি এবার সলিউশনে চলে যাচ্ছি। তো প্রশ্নে শুধু এই অংশটুকু দেখানো আছে ছায়াঘেরা, ঠিক আছে। তো আমরা জানি এখানে
এই স্ট্রেট লাইন যেটা উভয় অক্ষ ছেদ করছে যে সরলরেখাটা, সেটা সমীকরণ হচ্ছে 5x + 2y = 30 দেওয়া আছে। কিন্তু চিত্র থেকে বুঝতে পারতেছি যে সে এই দিকে কি শেড করছে, তার শেডের রিজিয়নটা হচ্ছে মূলবিন্দুর দিকে। তাহলে মূলবিন্দুর দিকে হলে আমরা বুঝতে পারবো যে 5x + 2y = 30 হতে হবে। ঠিক আছে, কারণ আমরা যদি এখানে 0 0 বিন্দুর দ্বারা টেস্ট করি তাহলে বুঝতে পারবো যে 0 = 30, তার মানে কি আছে, মূলবিন্দু দিকে আছে, ফরওয়ার্ড পজিশনে আছে। তো এই জন্য এখানে লেস দেন ব্যবহৃত হবে। আবার এখানে দেখা যাচ্ছে h = 2, এটা হচ্ছে y অক্ষের প্যারালাল একটা সরলরেখার সমীকরণ, এটা আবার মূলবিন্দু থেকে দূরে সরে গেছে। তার মানে কি হবে, তাহলে x এর ভ্যালু 2 অপেক্ষা বড় হবে। ঠিক আছে, মূলবিন্দুর দ্বারা যদি আমরা টেস্ট করি তাহলে 0 > 2 হয়ে যাবে। তাহলে 0 তো 0 অপেক্ষা বড় হতে পারে না, তাহলে ওটা মিথ্যা স্টেটমেন্ট। এই জন্য তখন সেটা মূলবিন্দু থেকে দূরে সরে যায়। তাহলে সেই রেসপেক্টে x এর মান এখানে 2 অপেক্ষা বড় হবে। ওকে, আবার এই যে y = 5 x অক্ষের প্যারালাল সরলরেখার সমীকরণ, এটা আবার মূলবিন্দুর দিকে আছে। তাহলে দিকে হলে কি হবে, সেটা y < 5 হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের অপশনগুলোতে কি আছে, লেস দেন ইকুয়াল চিহ্নটি দেয়া আছে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে খ নম্বর অপশনটি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো সেখান থেকে আমরা কি করব, এখন ক্যালকুলেশন করে প্রান্তীয় যে বিন্দুগুলো আছে a b c d বাহির করে নিলাম। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে বুঝতে পারবো a বিন্দুটা হচ্ছে x = 2, তাহলে 2, 0, আর b বিন্দু কত হচ্ছে এখানে 5x 30, তাহলে 5 6 30, তাহলে b বিন্দু হচ্ছে 6, 0, আর c বিন্দু ক্যালকুলেশন করলে পাচ্ছি এখানে এখানে অবশ্য y এর মান আমাদের জানা 5, তো y এর মানটা এখানে বসে x এর মানটা বাহির করে নিলাম। ঠিক আছে, তাহলে 4 চলে আসবে। আর d বিন্দু আমরা পেলাম কত, 2/5। তো আমাদের এখানে যে অভিষ্ট ফাংশন z = x + y আছে, তো আমরা যদি a বিন্দু বসাই তাহলে x + y, তাহলে 2 + 0 মানে 2 হচ্ছে। আবার এখানে 6 + 0 মানে 6 হচ্ছে। আবার এখানে 4 + 5 হচ্ছে মানে 9 হয়ে যাচ্ছে। আবার এখানে 2 + 5 মানে 7 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে 2, এখানে 6, এখানে 9, আর এখানে 7, এদের মধ্যে বড় কত, সবচেয়ে বড় হচ্ছে 9। তাহলে সি বিন্দুতে আমরা কি পাবো, এটার ম্যাক্সিমাম পাবো, আর এখানকার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 9। অবশ্যই সেখানে একটি প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন। তো বলা আছে এত পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কোনটি। তো আমরা এই পরাবৃত্তটিকে কি করব, আসল যে পরাবৃত্তের সমীকরণটা আছে সেই রূপ দিব। অর্থাৎ আমরা কি করব, এখানে y² = 4ax এই রিলেটেড রাখার চেষ্টা করব। ঠিক আছে, y² = 4ax এই রিলেটেড রাখার চেষ্টা করব। তাহলে y² এখানে 5/2 আছে, তাহলে এখানে 4 একটা বাড়তি নিতে হবে, তো এখানেও 4টা বাড়তি নিতে হবে, তাহলে 4 2 আর 8 হয়ে যাচ্ছে। তাহলে কম্পেয়ার করলে আমরা দেখতে পাবো যে y² = 4ax, তাহলে a সমান কত চলে আসতেছে, 5/8। আর এই সমীকরণে যদি ইলাস্ট্রেট করতে চাই তাহলে এই চিত্রটা হবে এইরকম, কারণ এখানে y দ্বিঘাত x হচ্ছে লিনিয়ার, তাহলে x অক্ষের প্রেক্ষিতে এটা হবে প্রতিসম। তাহলে এখানে যদি এর উপকেন্দ্র থাকে বা ফোকাসটা, এই উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি a, 0, তাহলে a এর মান আমরা জানি 5/8, 0। তো এটাই হচ্ছে এখানকার সঠিক উত্তর।